আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবারও তালিকায় নেই রুমিন ফারহানা, বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন রেজা কিবরিয়া। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেলেন যে 6 চিকিৎসক। ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। রুশ সাবমেরিন রুখতে নৌ জোট গঠন করেছে যুক্তরাজ্য ও নরওয়ে। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, পশ্চিমবঙ্গের সেই বিধায়ককে বরখাস্ত করল তৃণমূল কংগ্রেস। এবার বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 237 আসনের পর আরও 36 আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতেও মনোনয়ন পাননি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বৃহস্পতিবার 4 নভেম্বর বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 36 আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যন্ত বিএনপি মোট 272টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনও ফাঁকা রয়েছে 28টি আসন। ফাঁকা আসনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন চেয়েছেন রুমিন ফারহানা। এর আগে 3 নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 237 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর 1 আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার ওই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার। অন্যদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হবিগঞ্জ 1 আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। ডক্টর রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। বিএনপির মতো একটি দলে মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। এছাড়া আমি উন্নত মানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিক মানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করা দরকার সবই আমি করতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে নবীগঞ্জ বাহুবলের শিক্ষার উন্নয়ন করা। সর্বোপরি আমি সবার সহযোগিতা চাই। উল্লেখ্য, এই আসনে আরও 4 জন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া শক্ত অবস্থানে ছিলেন। এছাড়াও মাঠে বেশ জোরে সোরে অবস্থান নিয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলিসুর রহমান মুখলিস। তারা দুজনেই মাঠে খুব আলোচিত ছিলেন। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন শেখ সুজাত মিয়া। তবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসে ডক্টর রেজা কিবরিয়া। তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন বলেই বেশি আলোচনা ছিল। প্রথম দিকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই আলোচনা হচ্ছিল। দিন যতই ঘনিয়ে আসছিল ততই আলোচনায় আসে তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হচ্ছেন। গত কয়েকদিনে বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে যায়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার লন্ডন সফর সঙ্গীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে মোট 14 জন রয়েছেন। তালিকা অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে 6 জন চিকিৎসক লন্ডনে যাচ্ছেন। তারা হলেন ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। বিএনপি চেয়ারপারসনের লন্ডন চিকিৎসা যাত্রায় পরিবারের সদস্য হিসেবে থাকছেন তার পুত্রবধূ সাইদা শামিলা রহমান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী মোহাম্মদ আব্দুল হাই মল্লিক ও চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মোহাম্মদ মাসুদুর রহমান লন্ডন সফরে থাকবেন। নিরাপত্তার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ সফর সঙ্গী হচ্ছেন। গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপ শিকদারও লন্ডনে যাবেন। ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্টতার আদ্যপান্ত খুঁজে বের করেছে। তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপস ছিলেন আলোচিত। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা 24 জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু। শেখ হাসিনা
শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। 2008 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111-এর সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসেন। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন করা হয়। এর আগে রৌমারী, বড়াইবাড়ি ও পদুয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফ সদস্যের হত্যার প্রতিশোধ সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, পদুয়া ও রৌমারীর যুদ্ধ বিডিআরের ইতিহাসে শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদানের অবিস্মরণীয় একটি ঘটনা। ওই খণ্ডযুদ্ধে বিএসএফ এর যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। 2009 সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তদন্ত কমিশনের 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাব আলী। এসব পরিকল্পনা সম্পর্কে 44 রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্য ও নরওয়ে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যার আওতায় তারা উত্তর আটলান্টিক রুশ সাবমেরিন শনাক্ত ও তল্লাশির জন্য একটি যৌথ নৌবহর পরিচালনা করবে। এই চুক্তির লক্ষ্যে সমুদ্রের তলদেশে থাকা তারযুক্ত যোগাযোগ ব্যবস্থা, আন্ডার সি কেবল সুরক্ষা দেওয়া, যেগুলো ব্রিটিশ কর্মকর্তাদের মতে ক্রমশ মস্কোর পক্ষ থেকে হুমকির মুখে পড়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 বছরে যুক্তরাজ্যের জলসীমায় রুশ জাহাজ শনাক্তের ঘটনা 30% বেড়েছে। চুক্তি অনুযায়ী ন্যাটোভুক্ত এই 2 দেশের নৌবাহিনী ব্রিটেনে নির্মিত টাইপ 26 ফ্রিগেট নিয়ে একটি যৌথ বহর পরিচালনা করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করবে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন কিয়ার স্টারমার বৃহস্পতিবার উত্তর স্কটল্যান্ডের RAF লাসিমাউথের নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস স্টোরেকে স্বাগত জানাচ্ছেন। 2 নেতা সেখানে সামুদ্রিক টহল দলের কাছ থেকে ব্রিফিং নেবেন, যারা রুশ জাহাজের গতিবিধি নজরদারি করেছে। এর মধ্যে রয়েছে গুপ্তচর জাহাজ ইয়ান্তার, যাকে সম্প্রতি RAF পাইলটদের কার্যক্রম অব্যাহত করতে লেজার তাকে করার অভিযুক্ত করা হয়েছে। রাশিয়া দাবি করে ইয়ান্তার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি সামুদ্রিক গবেষণা জাহাজ। তবে পশ্চিমা দেশগুলো ইউরোপীয় জলসীমায় নিয়মিতভাবে এটির গতিবিধি অনুসরণ করছে এবং সন্দেহ করছে এর মিশনে একটি অংশ সমুদ্রতলের কেবলগুলোর মানচিত্র তৈরি করা। ব্রিটেন তার তথ্যের আদান প্রদানের জন্য সমুদ্রতলের কেবল নেটওয়ার্কের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে উত্তর সাগরের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পাইপলাইনও রয়েছে, যার মধ্যে নরওয়ের সঙ্গেও সংযোগ আছে। ভারতের তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বরখাস্ত করেছে। মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দেওয়ার জেরেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। কবির ঘোষণা দিয়েছিলেন তিনি আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অযোধ্যার বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর হিন্দুত্ববাদী সংগঠন RSS ও বিজেপির নেতৃত্বাধীন ডানপন্থী জনতা ভেঙে ফেলে। তারা দাবি করেছিল ওই স্থানে প্রাচীন রাম মন্দির ছিল। পরে 2019 সালের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ নির্দেশ দেয় ওই জমি একটি ট্রাস্টকে দেওয়া হবে, যারা রাম মন্দির নির্মাণের তত্ত্বাবধান করবে। 4 বছরেরও বেশি সময় পর 2024 সালের 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বাবরি মসজিদ প্রাঙ্গণে বিতর্কিত মন্তব্য করার কারণেই কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, এর আগেও ওই বিধায়ককে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
ফিরহাদ হাকিম বলেন, আমরা লক্ষ্য করেছি মুর্শিদাবাদের আমাদের একজন বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন। হঠাৎ করে কেন বাবরি মসজিদ? আমরা আগেও তাকে সতর্ক করেছিলাম। প্রিয় দর্শক, শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।